সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনীতির বাস্তবতার সবচেয়ে আলোচিত ঘটনা শেখ হাসিনা ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া বিশেষ সাক্ষাৎকার। একটি অজ্ঞাত স্থান থেকে দিল্লি নিরাপত্তা চাদরের ভিতর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সরাসরি বললেন, স্বাধীন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আমি দেশে ফিরব না। এটি শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি একটি গভীর বার্তা। বাংলাদেশ আজ কোন অবস্থায় আছে তা বিশ্বের সামনে তুলে ধরার এক স্ট্র্যাটেজিক পদক্ষেপ। আমরা বিষয়টা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং সেই বিস্তারিত আলোচনার ভিতরে থাকবে কেন যেটা খুঁজে বের করবো সেটা হচ্ছে কেন শেখ হাসিনা এতদিন চুপ ছিলেন, এমন বক্তব্য দিলেন। ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তার অভিযোগ কতটা যৌক্তিক, কতটা রাজনৈতিক, আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের সামনে কি ধরনের ভবিষ্যৎ অপেক্ষা করছে। চলুন ধাপে ধাপে আমরা বিশ্লেষণ করি। ইন্ডিয়ান এক্সপ্রেসের ভারতের সবচেয়ে প্রভাবশালী ইংরেজি দৈনিক। এটি শুধু তথ্য প্রকাশ করে না, দক্ষিণ এশিয়ার রাজনীতির উপর আন্তর্জাতিক ন্যারেটিভও তৈরি করে। শেখ হাসিনা এই পত্রিকা বেছে নিলেন। এটি নিছক সাংবাদিকতা নয়, বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ। কারণ ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী, আঞ্চলিক ভূ রাজনীতির মূল খেলোয়াড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে সবচেয়ে বেশি সংবেদনশীল দেশ। তাই এই সাক্ষাৎকার শুধু একটি বার্তা নয়, এটা বাংলাদেশের জন্য নয়, উদ্দেশ্য ছিল দিল্লি, ওয়াশিংটন, ব্রাসেলস এবং বিশ্বের কূটনীতিক মহল। বার্তাটি স্পষ্ট, বাংলাদেশে গণতন্ত্র নেই এবং আমি সেই বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এটাই ছিল শেখ হাসিনা ঘটনা। আসুন আমরা একটু দেখে আসি ইন্ডিয়ান এক্সপ্রেস এবং অন্য পত্রিকাতে এটার বিষয়ে কি বলে সেটা নিয়ে আমরা একটু দেখে আসি। ইন্ডিয়ান এক্সপ্রেসে হেডিং বলে, বাংলাদেশ can't and won't remain in the state will rise again, outstar PM Sheikh Hasina. In an email interview, the Indian Express from undisclosed location in Delhi, she said that in Delhi I am free to go about my day and do what I wish within the zone. বিস্তারিত যে বিষয়গুলো এখানে তুলে ধরেছে, আমরা আপনাদেরকে একটু আরেকটা পত্রিকা একটা বিশ্লেষণ করতে পারতা, সেটা থেকে আমি দেখা চাই। স্বাধীন নির্বাচনে দেশে ফিরবে শেখ হাসিনা। কি বলেছে পত্রিকাটা সেটা বিষয়ে আমরা ভিতরে দেখে আসি, তারপর আমরা বিশ্লেষণটা আরো বিস্তারিত ভাবে যাব। বাংলাদেশ can't and won't remain in this state will rise again. শেখ হাসিনার অনেকগুলো ছবি কিন্তু তারা প্রকাশ করেছে এবং যেখানে মোটামুটি প্রধানমন্ত্রী হিসাবে যে অবস্থান, সেই জায়গাগুলোতে কিন্তু তারা হাইলাইট করা হয়েছে। এখানে তারা যেটা বলেছে, মূলত ইন্ডিয়ান এক্সপ্রেস শেখ হাসিনা বলেন, স্বাধীন, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া তিনি দেশে ফিরবেন না এবং সরকারের দমন নিপীড়নের সমালোচনা করেন। ভারতের শীর্ষ দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে, মেল সাক্ষাৎকারে বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বাধীন, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আমি দেশে ফিরব না। 2024 সালের আগস্টে দেশ ত্যাগের পর থেকে তিনি বর্তমানে দিল্লির এক অজ্ঞাত নিরাপদ স্থানে অবস্থান করছেন বলে পত্রিকা জানিয়েছে। এখানে তার কিছু বক্তব্য হাইলাইট করা, একটা এখানে আছে, বাংলাদেশ can't and will not remain this state will reveal from before will do it again, মানে আবার বাংলাদেশকে গড়ে তুলবেন শেখ হাসিনা, সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা এই বক্তব্যগুলি বিশ্লেষণ করলে যে বিষয়গুলো তো সেগুলোতে যদি যাই, দেখেন ইউনূসের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, এটা কি কাকতালীয় না পূর্বাভাস প্রাপ্ত বা নাকি সত্য, সেই জিনিসগুলো আমরা তুলবো। শেখ হাসিনার ভাষায় উনি যেটা বলার চেষ্টা করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি দমন নিপীড়নের শাসন ব্যবস্থা। তিনি সরাসরি কয়েক গুরুতর অভিযোগ করেন। একটা হচ্ছে চরমপন্থী উত্থান। তিনি বলেছেন, রাষ্ট্রযন্ত্রে এমন ব্যক্তি প্রবেশ করেছে যাদের পূর্ব ইতিহাস অত্যন্ত বিতর্কিত। এই ইস্যুটি প্রথম নয়, বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ ছিল আইন শৃঙ্খলার দুর্বলতা, গোষ্ঠীভিত্তিক নাশকতা এবং প্রশাসনিক অস্থিরতা। হাসিনা বলেন, এগুলো ইচ্ছাকৃত এবং এইগুলো হচ্ছে সব মেটিকুলাস প্ল্যানের একটা অংশ এবং ইউনূস যা কিছু করছে বা সরকারকে উৎখাত করার জন্য যা কিছু করেছে, সেটাগুলো সবই মেটিকুলাস একটা প্ল্যানের তার অংশ। 2 নম্বরে যেটা বলেছেন, বাকস্বাধীনতা দমন, মিডিয়া নিয়ন্ত্রণ, ডিজিটাল বিরোধীদের দমন নিপীড়ন। তিনি এটিকে রেজিম অফ ফিয়ার, ভয়ভীতির শাসন হিসাবে দেখিয়েছেন এবং উনি স্পষ্টভাবে খুব সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরেছেন। ইউনূস সরকার মানুষকে যে ভয়ভীতি দেখিয়ে মব জাস্টিস করে, যেভাবে মব করে বিভিন্ন মানুষকে মারা হয় এবং নির্যাতন করা হচ্ছে, মানুষের উপরে যেভাবে আঘাত করা হচ্ছে, ফিজিক্যাল আঘাত করা হচ্ছে, মোবাইল চেক করা হচ্ছে, পদে পদে মোবাইল চেক করা, যেটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, যে কারো ব্যক্তিগত মোবাইল চেক করার অধিকার কোনো আইনে কিন্তু বাংলাদেশে নেই।
তিন নম্বরে উনি যেটা বলেছেন, অবৈধ এবং অনির্বাচিত রাজনৈতিক ক্ষমতা তার সবচেয়ে বড় যুক্তি, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না, সুতরাং তারা যতই রিফর্ম বা স্টাবিলিটি বলুক, বাংলাদেশের সংবিধান কাঠামো দৃষ্টিতে তারা অস্থায়ী এবং সীমিত ক্ষমতাধারী। কেন তিনি বললেন আমি পালাইনি? উনি কিন্তু স্পষ্ট এই কথাটা বলেছেন, পালাইনি, বরঞ্চ আমাকে উনি রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে বা যেহেতু ওনার জীবন সংশয়ে এসেছে এবং সে কারণে রাষ্ট্রীয় সংস্থায় তাকে সেফ জোনে রেখে এসেছে। এবং ওনার বক্তব্য উনি যেটা বলেছে, এখানে সবচেয়ে আলোচিত অংশ, নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শেখ হাসিনা বলেছেন, আই হ্যাভ নট ফেইলড, আই এম টেম্পোরারি আউটসাইড ফর সেফটি। স্পষ্ট উনি একে বলেছেন, উনি টেম্পোরারি আউটসাইড গিয়েছেন, উনি সরে গিয়েছেন ফর সেফটি। এটি শুধু একটা ব্যক্তিগত বক্তব্য নয়, এটা গণমাধ্যমে ছড়িয়ে থাকা সেই ন্যারেটিভ ভেঙে দেয় যেখানে বলা হয়েছিল শেখ হাসিনা পালিয়ে গেছেন। আসলে পালিয়ে কিভাবে যায়? ওনাকে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী সসম্মানে ভারতে হিসাবে রেখে এসেছেন, যেহেতু তার জীবন সংশয় হয়েছিল এবং হুমকির মুখে পড়েছিল। তিনি এখানে ইঙ্গিত করেন দেশে অনিরাপদ পরিবেশ, তিনি ইঙ্গিত দিয়েছেন তার জীবন নিয়ে ঝুঁকি ছিল এবং সরকার পরিবর্তনের সময় পরিকল্পিতভাবে তাকে দেশে থেকে মেরে ফেলার একটা পরিকল্পনা করা হয়েছিল এবং সে কারণে উনি পরিকল্পিতভাবে বা তাকে সেভ করার জন্য উনি একটা সেফ অবস্থায় চলে গিয়েছেন। দুই নম্বরে তিনি আন্দোলনে সংগঠিত করতে বাইরে থেকে কৌশলগত অবস্থান নিয়েছেন। এটি অনেকটা জাতিসংঘিত নেতাদের মতো, যেখান থেকে তারা আন্তর্জাতিক চাপ তৈরি করেন। তিন নম্বর, তার প্রত্যাবর্তনের শর্ত এখন স্বাধীন নির্বাচন। এই কথাটা কিন্তু উনি স্পষ্ট বলছে যে স্বাধীন যদি নির্বাচন হয়, এই ব্যাপারটাই কিন্তু এই আলোচনার মূল বার্তা হিসেবে আছে। এটা এখন পুরো সাক্ষাৎকারের একটা মূল বার্তা। শেখ হাসিনা তার 15 বছর শাসনকে আবারও উন্নয়নের যুগ বলে দাবি করেছেন। এটি একদম ওনার বলিষ্ঠ কণ্ঠে উনি উচ্চারণ করেছেন। সব রাজনৈতিক শাসনে ইতিবাচক নেতিবাচক উভয় দিক থাকে, কিন্তু তিনি যে 4টি সেক্টর উল্লেখ করেছেন সেগুলো কিন্তু স্পষ্টভাবে উনি বলেছেন, অবকাঠামো উন্নয়ন, জিডিপি গ্রোথ, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এই 4টা জায়গাতে কিন্তু উনি স্পেশাল নক করেছেন এবং এই জায়গাতে যে বাংলাদেশ আসলেই উন্নয়ন করেছে এবং গঠনমূলক উন্নয়ন করেছে এবং যৌক্তিক উন্নয়ন করেছে শেখ হাসিনা, সেই জিনিসটা কিন্তু জাতির সামনে বা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। বিশ্ব ব্যাংক, IMF এবং ADB-র যে রিপোর্ট, এসব কিন্তু সমস্ত কিছু এই উন্নতির উল্লেখ ছিল বা রেকর্ড আছে। তাই তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু উন্নয়নকে সামনে এনেছেন পূর্ববর্তী শাসনকে বৈধতা দিতে বা তুলে ধরতে। আমরা যদি ভূরাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখি যে এই সাক্ষাৎকারে 3টি বড় ইঙ্গিত দেয়। এক, আন্তর্জাতিক অঙ্গনে নিজের রাজনৈতিক পুনর্ভাবের ঘোষণা, তিনি বুঝিয়ে দিলেন তিনি এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার মানে সে এই যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে কন্টিনিউ তাকে নিয়ে ফোকাস করেছে। আপনি দেখেন CNN নিউজ 18 যে চ্যানেলটা, আজকে 3-4 দিন ধরে কন্টিনিউ শেখ হাসিনার উপরে ব্রেকিং নিউজ আমরা দেখতেছি এবং বিশ্ববাসীর কাছে তার কথাগুলোকে তুলে ধরে তাকে কিন্তু বিশ্বের নেতাদের একটা উন্নত এমন একটা কাতারে নিয়ে গেছে, সেখানে বাংলাদেশের রাজনীতির একটা বড় নিয়ামক কিন্তু শেখ হাসিনা হয়ে গেছেন। এটা কিন্তু এখন বাস্তবতা, যা ইউনূস সরকার আসলে সহ্য করতে পারতেছে না। ইউনূস সরকারের, আমি যদি বলি নবনীতার ভাষায়, বিরানি শুরু হয়ে গেছে। তার কিন্তু ভিতরে চিরে ফেলা যাচ্ছে। শেখ হাসিনাকে দমন করার যে প্ল্যান ইউনূস নিয়েছিল, উল্টা এখন বুমেরাং হয়ে তার দিকে কিন্তু চলে আসতেছে। ইউনূস সরকারের উপর বহিরাগত যে চাপ সৃষ্টির চেষ্টা, সেটাও কিন্তু 2 নম্বর উনি করছেন। যখন একজন সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার চরমপন্থীদের সুযোগ দিচ্ছে, তখন তা আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনার অংশ হয়ে যায়। তার মানে উনি স্পষ্টভাবে তুলে ধরছেন যে বাংলাদেশে যে উগ্রপন্থী ইসলামিক রেডিকালাইজেশন উত্থান এবং যেভাবে মানুষকে বিভিন্ন জঙ্গিপানা করে, মব করে, মানুষকে অত্যাচার নির্যাতন করে এবং ধর্মীয় উগ্রবাদিতার মাধ্যমে সংখ্যালঘুদের উপরে চাপ সৃষ্টি করা, তাদের অত্যাচার নির্যাতন করা, মূর্তি ভেঙে ফেলা, সমস্ত জিনিসগুলো কিন্তু আজকে সারা বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে, ইউনূসের ইন্ধনে এগুলো কিন্তু হচ্ছে। 3 নম্বর উনি যেটা বলেছেন, দেশে ফিরে আসার রূপরেখা কথা বলেছেন। তার ভাষায় উনি বলেছেন বাংলাদেশ উইল রেইজ অ্যাগেইন। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উনি বলেছেন বাংলাদেশ উইল রেইজ অ্যাগেইন, বাংলাদেশ আবার জেগে উঠবে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, বরং এটি রাজনৈতিক কামব্যাকের প্রস্তুতি নিচ্ছেন। তার মানে উনি যে ফিরে আসবেন, সেই ফিরে আসার সমস্ত প্রস্তুতি যে ওনার কণ্ঠে বলিষ্ঠভাবে উনি বলেছেন, সেটা কিন্তু এখানে উঠে এসেছে। এখানে আমরা একজন বিশ্লেষকের চোখে কিন্তু প্রশ্ন করতে পারি, কেন তিনি 5-6 মাস এই বছরখানেক প্রায় নীরব ছিলেন, হঠাৎ কেন আন্তর্জাতিক মিডিয়ায় তার বক্তব্য? তিনি কি আন্তর্জাতিক সমর্থন চাইছেন নাকি আন্তর্জাতিক জায়গাতে তার অবস্থানকে কি রেখেছেন?
সাক্ষাৎকারে শব্দচয়নে যে কথাগুলো উঠে এসেছে, যেমন ফিয়ার, তারপরে রিপ্রেশন অ্যান্ড এক্সট্রিমিস্ট ইনফ্লুয়েন্স, এই কথাগুলো আন্তর্জাতিক কূটনীতিতে কিন্তু বিশেষ গুরুত্ব বহন করে। 3 নম্বরে উনি স্বাধীন নির্বাচনের রোডম্যাপ কি সেটা ব্যবহার বলছেন। তিনি বলছেন ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন, দ্যাট মিনস ইনক্লুসিভ, এবং কিন্তু কিভাবে কার তত্ত্বাবধান হবে সেই ব্যাপারগুলো কিন্তু উনি মোটামুটি ইন্ডিকেট করেছেন এই বক্তব্যে এবং সুস্পষ্টভাবে বলেছেন। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে বাংলাদেশের সামনে আসলে কি ধরনের ভবিষ্যৎ অপেক্ষা করছে। এখন প্রশ্ন, বাংলাদেশ কোথায় যাচ্ছে? 3টি সম্ভাবনা সামনে আছে। এক, অন্তর্বর্তী সরকার টিকে থাকে, অস্থিরতা চলবে। যদি সরকার বৈধতা সংকট কাটাতে না পারে, অর্থনীতি এবং নিরাপত্তার চ্যালেঞ্জ বাড়বে এবং এটা দিন দিন বেড়েই চলবে। 2 নম্বরে আন্তর্জাতিক চাপে পুনর্নির্বাচন বা রাজনৈতিক পুনর্নিবাস, এটি আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থের উপর নির্ভর করবে, যেখান থেকে কিভাবে আন্তর্জাতিক চাপে এই নির্বাচনটা পুনর্নির্বাচন হবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ আবার স্বমহিমায় ফেরত আসবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনটা শক্তিশালী রাজনৈতিক একটা রিসাফল বলা চলে। এক্ষেত্রে আওয়ামী লীগ আবার মাঠে সংগঠিত হতে পারে বা সংগঠিত হচ্ছে, এবং আপনারা দেখছেন যে আন্দোলনের মাধ্যমে সেই জিনিসগুলো দৃশ্যমান কিন্তু হচ্ছে। আমরা আসলে সবকিছু মিলিয়ে যে জিনিসটা বলতে পারি, এই সাক্ষাৎকারে উনি ওনার দৃঢ়তা, ওনার বক্তব্যের স্পষ্টতা এবং ইউনূস সরকারের প্রতি ওনার যে অবস্থান এবং ওনার ফিরে আসা যে বিষয়গুলো, সেইগুলোকে কিন্তু সুনির্দিষ্ট দৃষ্টি বা নির্দেশনা উনি দিয়েছেন, যার মাধ্যমে ইউনূসের ভিতরে কিন্তু চিরবিরানি শুরু হয়ে গেছে এবং ইউনূসদের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ইউনূসদের কিন্তু এখন এমন চাপ আছে যে ইউনূসের পায়ের তলার মাটি কিন্তু সরে যাচ্ছে এবং শেখ হাসিনা যে আস্তে আস্তে বিশ্ববাসীর কাছে বা বিশ্ব নেতাদের কাছে গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন, এবং উনি যে অবশ্যই ফিরে আসবেন, উনি যে কমিটমেন্ট করেছেন যে আমি আসব, সেটা যে আজকে দিনের আলোর মতো বাস্তবতা, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। এই সাক্ষাৎকার আসলে দুটি কাজ করছে। এক, আন্তর্জাতিক ন্যারেটিভ ঘুরিয়ে দিচ্ছে। 2, দেশের অভ্যন্তরের রাজনৈতিক শক্তিগুলোকে বার্তা দিচ্ছে শেখ হাসিনা এখনো শেষ কথা বলেননি বা শেষ হয়ে যাননি। তিনি যে পালিয়ে যান নাই, তিনি যে শুধু সময়ের অপেক্ষায় আছেন, সঠিক সময়ের, সেই কথাটা কিন্তু উনি বুঝাচ্ছেন। আর সেই সময় খুব কাছে, এটা উনি স্পষ্ট করেছেন যে সেই সময় খুব কাছে। এটাই এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে আমরা কিন্তু একটা স্পষ্ট জিনিস দেখছি যে উনি যে ফিরে আসবেন, সেটা কিন্তু এখন মোটামুটি দিনের আলোর মতো স্পষ্ট, এবং সেই দিনগুলো যে খুব কাছে এবং অতি নিবে আসে, সেটা কিন্তু ওনার কথাতে আমরা এখানে বুঝতে পারি। তো ধন্যবাদ দর্শক। আমাদের যদি আলোচনাটা ভালো লাগে, লাইক, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।